ওয়েলকাম নলেজ সেল ইউটিউব চ্যানেলে। আজকে আমি সৌম্যদীপ রায় এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ইম্পর্টেন্ট টপিক সিঙ্ক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর ডিসকাস করব। নলেজ সেল একটা টেকনিক্যাল ইনস্টিটিউট যেখানে আমরা অনলাইন বা অফলাইন মিডিয়ামে ডিপ্লোমা বিটেক কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাস করিয়ে থাকি। এখানে অ্যাডমিশন নিতে গেলে 9038908335 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। পুরো অ্যাডমিশন ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। টপিকে আসি। আজকে যে টপিকটা এখানে ডিসকাশন করছি সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর। সিঙ্ক্রোনাস জেনারেটরকে আমরা অল্টারনেটর বলে থাকি, কেন অল্টারনেটিং ভোল্টেজ তৈরি করে বলে। সিঙ্ক্রোনাস জেনারেটরের বেসিক ডিফারেন্সটা কোথায় ডিসি জেনারেটর বা ডিসি মোটরের থেকে? সিঙ্ক্রোনাস মোটর বা সিঙ্ক্রোনাস জেনারেটরের বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে দুটো পার্ট, যে স্ট্যাটিক পার্ট স্টেটর আর রোটেটিং পার্ট রোটর। এখানে স্টেটরে থাকে আর্মেচার আর রোটরে থাকে ফিল্ড। ফিল্ড ওয়াইন্ডিংটা থাকে এখানে রোটর পার্টে, যেখানে আমরা ডিসি সাপ্লাই করে থাকি। আর এখানে যে থ্রি ফেজ আউটপুটটা অল্টারনেটর মিনস সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল একটা আউটপুট পাবো। যে থ্রি ফেজ আউটপুটটা আমরা পাবো সেটা আমরা স্ট্যাটিক আর্মেচার থেকে পাবো। এই চেঞ্জটা কিসে, মানে সুবিধাটা কোথায়, কোন কি কি অ্যাডভান্টেজ আছে যেখানে যার জন্য আমরা এখানে রোটেটিং ফিল্ড আমরা এখানে করি ইউজ করি আর আর্মেচারকে স্ট্যাটিক রাখি। অ্যাকচুয়ালি যদি আমি দেখতে চাই যে আর্মেচার আর ফিল্ডের মধ্যে বাল্ক কোনটা, বাল্কি কিন্তু এখানে আর্মেচার। কেননা এখানে থ্রি ফেজ এসি কে সে ক্যারি করছে, আর যেখানে ফিল্ড ওয়াইন্ডিং সেখানে ডিসি রয়েছে। তো কি কি কারণে এই বাল্কি একটা কারণ এখানে যে যার জন্য আমরা এখানে রোটেটিং ফিল্ড ইউজ করে থাকি। পয়েন্টগুলো আমরা দেখি যেখানে কি কি পয়েন্টের জন্য আমরা করে থাকি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্টেশনারি আর্মেচার ইজ মোর ইজিলি ইনসুলেটেড ফর দ্য হাই ভোল্টেজ ফর হুইচ অল্টারনেটর ইজ ডিজাইন। আমরা স্টেশনারি আর্মেচারকে খুব ইজিলি ইনসুলেটেড করতে পারি। যদি আমরা আমাদের আর্মেচারটা যদি রোটেটিং হতো তাকে ইনসুলেটেড করা কিন্তু ডিফিকাল্ট হতো। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য আর্মেচার ওয়াইন্ডিং বিং স্টেশনারি আর নট সাবজেক্টেড টু ভাইব্রেশন এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। যেহেতু আর্মেচারটা এখানে স্টেশনারি আর ফিল্ডে রোটেটিং, তার সুবিধাটা কি, এখানে যে আর্মেচারটা যেটা থ্রি ফেজ ক্যারি করছে, এসি ক্যারি করছে, সেখানে কোনো ভাইব্রেশন বা সেন্ট্রিফিউগাল ফোর্স সে এখানে এক্সপিরিয়েন্স করছে না। যেহেতু স্ট্যাটিক হওয়ার জন্য কোনো ভাইব্রেশনও হচ্ছে না, কোনো সেন্ট্রিফিউগাল ফোর্সও হচ্ছে না। যেটা আসছে ভাইব্রেশন বা সেন্ট্রিফিউগাল ফোর্স সেটা ফিল্ড ওয়াইন্ডিং এর জন্য আসছে, সেটা রোটেটিং পার্ট ফিল্ড ওয়াইন্ডিং এর জন্য আসছে, যেটা কিন্তু আর্মেচারের থেকে কিন্তু হালকা। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য আউটপুট কারেন্ট ক্যান বি টেকেন ডাইরেক্টলি ফ্রম দ্য ফিক্সড টার্মিনালস। যে থ্রি ফেজ আউটপুট কিন্তু আমরা ডাইরেক্টলি এখানে পাচ্ছি। সেখানে আমাকে আলাদা করে কোথাও স্লিপ রিং ইউজ করতে হচ্ছে না। অ্যাকচুয়ালি কোনো রোটেটিং পার্ট থেকে যদি আমরা কারেন্ট কালেক্ট করতে যাই তাহলে আমাকে কি করতে হয়, সেখানে স্লিপ রিং ইউজ করতে হয়। কিন্তু এখানে স্লিপ রিং এর দরকার পড়ছে না, কারণ আমরা স্ট্যাটিক পার্ট থেকে কারেন্ট কালেক্ট করছি। নেক্সট পয়েন্ট হচ্ছে অনলি টু স্লিপ রিংস। হ্যাঁ, অনলি টু স্লিপ রিংস আর রিকোয়ার্ড। কেন অনলি টু স্লিপ রিংস আর রিকোয়ার্ড? কারণ না ডিসি থেকে আমাদের ডিসি কারেন্ট কে পাঠানোর জন্য রোটরে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, আমাকে রোটরে ডিসি পাঠাতে হবে। তার জন্য কিন্তু আমার দুটো স্লিপ রিং হলেই এনাফ। যেখানে যদি আমি আর্মেচার থেকে করতে পারতাম সেখানে আমার তিনটে স্লিপ রিং ইউজ করতে হতো। দ্যাটস ওয়াই স্ট্যাটিক আর্মেচার ইজ দ্য বেনিফিশিয়ারি দেন রোটেটিং আর্মেচার। The next point হচ্ছে field winding is less bulky. Obviously field winding is less bulky. যেহেতু আর্মেচার থ্রি ফেজ ক্যারি করছে তাহলে ফিল্ড ওয়াইন্ডিংটা কিন্তু লেস বাল্কি। কুলিং অফ ফিল্ড ওয়াইন্ডিং, যেহেতু এখানে লেস বাল্কি হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং, কুলিং অফ ফিল্ড ওয়াইন্ডিং ইজ ইজিয়ার দেন দ্য আর্মেচার। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কুলিংটাও এখানে অবভিয়াসলি এখানে খুব ইজিয়ার। তো এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেমিস্টার এক্সামের জন্য, যে অল্টারনেটরের ক্ষেত্রে এই চেঞ্জটা কেন হয়, আর্মেচারটা কেন এখানে স্ট্যাটিক থাকে আর ফিল্ডটা কেন এখানে রোটেটিং হয়। এই চেঞ্জটা হয় করা হয় এই রিজনগুলোর জন্য। তো সিঙ্ক্রোনাস স্পিডের এখানে বেসিক ফর্মুলা কি? সিঙ্ক্রোনাস স্পিডের বেসিক ফর্মুলা হচ্ছে ns = 120 f/p। যেখানে সিঙ্ক্রোনাস স্পিডের nsটা কি, nsটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, fটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, pটা হচ্ছে নাম্বার অফ পোল। তো এটা হচ্ছে বেসিক ফর্মুলা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডের। কনস্ট্রাকশনের দিক থেকে দেখতে গেলে
এইটা হচ্ছে স্টেটরের কনস্ট্রাকশন, যেখানে এইগুলো মাঝখানে যে গ্যাপ গুলো রয়েছে এগুলো হচ্ছে আর্মেচার স্লট, আর এইটা হচ্ছে স্টেটর কোর। এটা স্টেটর ফ্রেম, আর্মেচার স্লট রয়েছে যেখানে আর্মেচার ওয়াইন্ডিং করা হয়, এটা হচ্ছে স্টেটর কোর। আর ওভারঅল যে জিনিসটা এটা হচ্ছে স্টেটর ফ্রেম। এটা হচ্ছে একটা অল্টারনেটরের স্টেটরের ছবি। তো এইখানে এরপর যেটা আসছে, এরপর আসছে রোটর। রোটর এখানে সিঙ্ক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে দু ধরনের রোটর হয়। একটা রোটর হচ্ছে স্যালিয়েন্ট পোল রোটর, একটা হচ্ছে নন স্যালিয়েন্ট পোল রোটর। স্যালিয়েন্ট মিন্স প্রজেক্টেড। যখন কোনো সিঙ্ক্রোনাস জেনারেটরের যখন রোটরটা পোলগুলো প্রজেক্টেড থাকে তখন সেটাকে স্যালিয়েন্ট পোল বলে। এটা ছবিটা দেখলে ক্লিয়ার হবে জিনিসটা। এটা হচ্ছে একটা 6 পোল স্যালিয়েন্ট পোল রোটরের একটা ডায়াগ্রাম, যেখানে এই মাঝখানে শ্যাফট রয়েছে, তারপরে এখানে স্টিল স্পাইডার রয়েছে, এর উপরে আমাদের কি রয়েছে, পোলগুলো রয়েছে। এখানে অল্টারনেটিভ পোলগুলো দেখানো রয়েছে, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল করে অল্টারনেটিভ পোলগুলো দেখানো রয়েছে। এখানে কিছু ড্যাম্পার বার্স রয়েছে, এইখানে রিভেট জয়েন্ট রয়েছে, আর এই যে যেটা ইউ শেপ রয়েছে সেগুলো হচ্ছে পোল ফেস, মাঝখানে হচ্ছে পোল বডি, আর সাইডে রয়েছে ফিল্ড ওয়াইন্ডিং। তো এইটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার স্যালিয়েন্ট পোলের। স্যালিয়েন্ট পোল সিঙ্ক্রোনাস জেনারেটরের একটা বেসিক স্ট্রাকচার, রোটরের একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে এখানে। যেহেতু পোলগুলো প্রজেক্টেড, বেসিক ডিফারেন্সটা কোথায়, নন স্যালিয়েন্ট পোলের কিন্তু আমি আগে দেখিয়ে দিই নন স্যালিয়েন্ট পোলে কি হয়। দেখো নন স্যালিয়েন্ট পোলের স্ট্রাকচার কিন্তু এইটা, যেখানে কোথাও পোল প্রজেক্টেড নেই, এখানে জাস্ট ওই রিং এর মধ্যে বা ওই শেপের মধ্যে পোলগুলোকে এখানে হাইলাইট করা রয়েছে। তো বেসিক ডিফারেন্সটা কোথায়, স্যালিয়েন্ট পোল আর নন স্যালিয়েন্ট পোলে, যেহেতু স্যালিয়েন্ট পোলের ক্ষেত্রে এটা প্রজেক্টেড ফ্যানের ব্লেডের মতো, তাই আমরা স্যালিয়েন্ট পোলকে কখনো বেশি স্পিডে আমরা ঘোরাতে পারবো না, যেখানে আমরা নন স্যালিয়েন্ট পোলকে কিন্তু আমরা হাই স্পিডের ক্ষেত্রে ইউজ করতে পারবো। একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, অবভিয়াসলি থার্মাল পাওয়ার প্ল্যান্টের রোটরের স্পিড অনেক বেশি হবে, তার জন্য ওখানে আমরা নন স্যালিয়েন্ট পোল ইউজ করব। হাইড্রোইলেকট্রিক পাওয়ারের ক্ষেত্রে, পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে আমরা স্যালিয়েন্ট পোল ইউজ করব, কারণ এখানে স্পিড অনেক কম হবে। তো স্ট্রাকচারের দিক থেকে দেখতে গেলে আমি যদি একটা রাফ স্ট্রাকচার দেখাই, এর লেন্থটা নন স্যালিয়েন্ট পোলের কিন্তু লেন্থটা কিন্তু বেশি থাকে, আর এর ডায়ামিটারটা কিন্তু কম থাকে। আর স্যালিয়েন্ট পোলের ক্ষেত্রে উল্টোটা হয়, স্যালিয়েন্ট পোলের ক্ষেত্রে ডায়ামিটারটা বড় থাকে আর এই লেন্থটা অনেক কম থাকে। এর ডায়ামিটারটা বড় থাকে অবভিয়াসলি, তার কারণ পোলগুলো প্রজেক্টেড বলে। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। স্যালিয়েন্ট পোলকে কিন্তু আমরা হাই স্পিডে ইউজ করতে পারবো না, নন স্যালিয়েন্টকে আমরা হাই স্পিডে ইউজ করতে পারবো। থার্মাল পাওয়ার প্ল্যান্টে নন স্যালিয়েন্ট পোল ইউজ হয়, হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টে স্যালিয়েন্ট পোল ইউজ হয়। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। নেক্সট হচ্ছে এক্সাইটেশন সিস্টেম। বেসিক এক্সাইটেশন সিস্টেমটাকে আমি যদি ডিসকাস করি, এইটা রয়েছে অল্টারনেটর। যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনের, সেটা অল্টারনেটর হোক, এসি এসি জেনারেটর, অল্টারনেটর মিন্স এসি জেনারেটর হোক কি ডিসি জেনারেটর হোক কি ডিসি মোটর হোক, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল মেশিনে তার ফিল্ড ওয়াইন্ডিং এ অবভিয়াসলি আমাকে ওখানে ডিসি পাঠাতে হয়, ডিসি ফেড করতে হয়। এসি জেনারেটর, ডিসি মোটর সবার ক্ষেত্রেই করতে হয়, তাহলে আমরা সেখান থেকে আমরা থ্রি ফেজ আউটপুট, আমি অবভিয়াসলি সেখানে থ্রি ফেজ আউটপুট পাচ্ছি। এখন এই অল্টারনেটরের যে ফিল্ড ওয়াইন্ডিং রয়েছে, সেই ডিসিটা আমরা একটা ডিসি জেনারেটর থেকে ডিসি তৈরি করে অল্টারনেটরে আমরা ডিসিটাকে পাঠাচ্ছি। এখন যখন আমরা অল্টারনেটর ডিসি জেনারেটর যে ডিসি তৈরি করলো, সেই ডিসিটা আমরা অল্টারনেটরের ফিল্ডে যখন পাঠাচ্ছি, তখন আমাদের কোনো রেকটিফিকেশনের দরকার পড়ছে না। এবার এই ডিসি জেনারেটরের আবার তারও ফিল্ড ওয়াইন্ডিং এ ডিসি চাই, ডিসি জেনারেটর যে ডিসি আউটপুট দিচ্ছে অবভিয়াসলি তারও ফিল্ড ওয়াইন্ডিং এ ডিসি চাই। সেখানে এই ডিসি জেনারেটর থেকে কম্পারেটিভলি একটু ছোট ডিসি জেনারেটর থেকে আমরা সেই ডিসিটা দিচ্ছি। এখন এই ছোট ডিসি জেনারেটরের আবার তার ফিল্ড ওয়াইন্ডিং এ কিন্তু ডিসি চাই, কারণ আমি বারবার বলছি যে প্রত্যেকটা মেশিনের তার ফিল্ড ওয়াইন্ডিং এ কিন্তু ডিসি চাই। সেটা কোথা থেকে আমরা দিচ্ছি, সেইটা আমরা পাঠাচ্ছি হচ্ছে একটা ব্যাটারি থেকে। তাতে সুবিধাটা কি হলো,
তাতে সুবিধাটা হলো আমি যদি ব্যাটারিটা ডাইরেক্ট এখান থেকে যদি আমরা এইখানে এতগুলো মাঝখানে দুটো স্টেপ না রেখে আমরা ব্যাটারিটাকে ডাইরেক্ট যদি এখানে অল্টারনেটরে কানেক্ট করতাম, তাহলে কি প্রবলেমটা হতো, ব্যাটারির কিন্তু এখানে ব্যাটারিটা বড় ব্যাটারি লাগতো, তার রেটিং অনেক বেশি লাগতো। কিন্তু যেহেতু আমি স্টেপ ওয়াইজ করেছি, তাই আমার ব্যাটারির রেটিংটা কিন্তু এখানে কম হলে হচ্ছে। এই অল্টারনেটরকে যে ডিসি জেনারেটরটা ডিসি পাঠাচ্ছে সেটাকে বলা হয় এক্সাইটার। এই ডিসি জেনারেটরটা তার মানে এইটা হচ্ছে এক্সাইটার, আর এই ডিসি জেনারেটরটাকে বলা হয় পাইলট এক্সাইটার। এক্সাইটারের ফিল্ড ওয়াইন্ডিং এ যে ডিসি পাঠানো হচ্ছে জেনারেটর থেকে সেটাকে বলা হচ্ছে পাইলট এক্সাইটার। আর পাইলট এক্সাইটারে ডিসি পাঠানো হচ্ছে ব্যাটারি থেকে। যদি আমরা ব্যাটারিটাকে ডাইরেক্ট অল্টারনেটরে কানেক্ট করতাম, সেই ব্যাটারি রেটিং কিন্তু অনেক বেশি হতো। যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই এটা দুটো স্টেপে ভাগ করে নেওয়ার জন্য আমরা একটা লো রেটেড এর ব্যাটারি দিয়ে এই কাজটা করতে পারি বা এই সিস্টেমটাকে চালাতে পারি। নেক্সট যে পয়েন্টটায় আসছি সেটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম। সেমিস্টার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হোয়াট ইজ ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম? কি চেঞ্জ হয়? কোন জেনারেটরের ব্রাশ থাকে না? অবভিয়াসলি এসি জেনারেটরের ব্রাশ থাকে না। তাই আমরা কি করব, এই এসি জেনারেটরের যে ফিল্ড ওয়াইন্ডিংটা, এসি জেনারেটরের ফিল্ডে যে ডিসিটা লাগবে, সেটা আমরা একটা এসি জেনারেটর থেকে এসি তৈরি করব, তারপরে রেকটিফায়ার ইউজ করে এসি থেকে ডিসি কনভার্সন করব, সেই ডিসিটা আমরা এসি জেনারেটরের ফিল্ড ওয়াইন্ডিং এ পাঠাবো। আবার এই অল্টারনেটরের ফিল্ডে যে ডিসিটা লাগবে সেটা আমরা একটা ছোট অল্টারনেটর, কম্পারেটিভলি একটা ছোট অল্টারনেটরের আউটপুট যেটা এসি সেটাকে রেকটিফাই করে ডিসিতে কনভার্ট করে সেখান থেকে পাঠাবো। যেহেতু আমরা তিনটে স্টেপে এখানে অল্টারনেটর ইউজ করছি, অল্টারনেটরে যেহেতু ব্রাশ ইউজ করা হয় না, তাহলে এই সিস্টেমটাকে বলা হয় ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম। যে চেঞ্জটা হয়েছে, প্রত্যেকটা ডিসি জেনারেটরকে আমরা তুলে এখানে একটা এসি জেনারেটর বসিয়ে তার সাথে আমরা রেকটিফায়ার ইউজ করেছি। রেকটিফায়ার ইউজ করে আমরা এই সিস্টেমটাকে রেডি করেছি। এখানে এটাকে, এই অল্টারনেটরটাকে এক্সাইটার, আর ছোট অল্টারনেটরটাকে আমরা পাইলট এক্সাইটার বলছি। পাইলট এক্সাইটারে যে ডিসি সাপ্লাই লাগবে সেটা কে দেবে? সেটা ব্যাটারি থেকে আসবে। বেসিক ডিফারেন্সটা এখানে। তো ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম বললে কিন্তু এই যে যেটা বললাম সেটাকে কিন্তু আমরা এক্সামে কিন্তু এখানে যদি লিখে দিই তাহলে আমাদের ফুল মার্কস পেতে পারবো। তো এইটা হচ্ছে সিস্টেম, ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম কিন্তু এইটা। ইএমএফ ইকুয়েশন, এটা সেমিস্টার এক্সামে খুব একটা ইম্পর্টেন্ট টপিক। ইএমএফ ইকুয়েশন কি? ইএমএফ ইকুয়েশনে ফার্স্টে যে রোটেশন গুলো রয়েছে, ফাই হচ্ছে ইউজফুল ফ্লাক্স পার পোল ইন ওয়েবার পার পোল। একটা পোলের আন্ডারে ফ্লাক্স হচ্ছে ফাই। পি হচ্ছে টোটাল নাম্বার অফ পোলস। জেডপি হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস অর কয়েল সাইড ইন সিরিজ পার ফেজ। টোটাল নাম্বার অফ কন্ডাক্টরসকে জেডপি দিয়ে ডিনোট করছি পার ফেজে। টিপি হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস পার ফেজ। এখানে জেডপি আর টিপি একটা রিলেশন রয়েছে। জেডপি ইজ ইকুয়াল টু টিপি, এটা হচ্ছে রিলেশন রয়েছে। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ জেনারেটেড ভোল্টেজ, এন হচ্ছে স্পিড ইন আরপিএস, স্মল এন হচ্ছে স্পিড ইন আরপিএস, ক্যাপিটাল এন হচ্ছে স্পিড ইন আরপিএম। তাহলে একটা কোনো একটা রোটেশনের ক্ষেত্রে যদি একটা সেকেন্ডে সেটা দুবার রোটেশন হয়, তাহলে 1 মিনিটে 120 বার রোটেশন হবে। অবভিয়াসলি 2 মাল্টিপ্লাইড বাই 60 করে 120 করে, তাহলে যেটা 1 সেকেন্ডে দুবার রোটেশন হচ্ছে সেটা অবভিয়াসলি 1 মিনিটে কিন্তু 120 রোটেশন হবে। তো অ্যাভারেজ ভ্যালু অফ জেনারেটেড ভোল্টেজ পার কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের আন্ডারে কত অ্যাভারেজ ভোল্টেজ জেনারেট হবে, তার ফর্মুলা হচ্ছে ফ্লাক্স পার পার রেভলিউশন ইন ওয়েবার উপরে, নিচে টাইম টেকেন ফর 1 রেভলিউশন ইন সেকেন্ড। ফ্লাক্স কাট ইন 1 রেভলিউশন ইন ওয়েবার, এইটা করতে গেলে কি হবে, একটা রেভলিউশনে কত ফ্লাক্স কাট হয়? P5 ফ্লাক্স কাট হয়। কেন? একটা পোলের আন্ডারে ফ্লাক্স কাট হয় 5, তাহলে নাম্বার পি পোলের আন্ডারে ফ্লাক্স কাট হবে P5। টাইম টেকেন ফর 1, তাহলে এইটা কি হলো? এইটা হচ্ছে P5। আর টাইম টেকেন ফর 1 রেভলিউশন ইন সেকেন্ড, n রেভলিউশন হয় 1 সেকেন্ডে, তাহলে একটা রেভলিউশন হয় 1/n সেকেন্ডে, তাহলে এই পার্টটা হবে 1/n।
এটা আমরা দেখিয়েছি। তাহলে ই অ্যাভারেজ হচ্ছে P5 নিচে 1/n মানে NP5। আমরা জানি যে NS ইজ ইকুয়াল টু যেটা 120 ইন্টু F/P, এটা বেসিক ফর্মুলা। এখান থেকে আমরা কি করেছি, এখান থেকে আমরা স্মল n এ এসেছি। স্মল n এ এলে কি হয়, স্মল n এ F ইজ ইকুয়াল টু, তার এখানে রিলেশনটা কি, এখানে রিলেশনটা হচ্ছে NS ইন্টু P বাই 120। তাহলে F এর রিলেশনটা হচ্ছে NS ইন্টু P বাই 120, সেখান থেকে এসছে P স্মল n বাই 2। যেহেতু আমরা ওটা RPS এ ক্যালকুলেট করেছি সেহেতু এটা 60 ডিভাইড হয়ে PN বাই 2 হয়েছে। দ্যাট মিনস PN ইজ ইকুয়াল টু 2F। এবার আমরা এইখানে PN এর জায়গায় আমরা 2F দিয়ে এটাকে রিপ্লেস করছি। তাহলে এইখানে PN কে যদি আমরা 2F দিয়ে রিপ্লেস করি তাহলে ই অ্যাভারেজ পার কন্ডাক্টর কত হচ্ছে 2F5। এত অবধি হলো। এটা একটা কন্ডাক্টরের জন্য অ্যাভারেজ ভোল্টেজ 2F5। এখন যখন এই পার ফেজে আমি এই অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করব, পার ফেজে নাম্বার অফ কন্ডাক্টর হচ্ছে ZP। তাহলে অবভিয়াসলি একটা ফেজের যখন আমরা ক্যালকুলেট করব ZP দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে। সেখানে এসছে ই অ্যাভারেজ পার ফেজ ইজ ইকুয়াল টু 2F5 ZP। এইটা হলো ক্যালকুলেশন। ই অ্যাভারেজ পার ফেজ ইজ ইকুয়াল টু 2F5 ZP। এবার ZP ইজ ইকুয়াল টু কি, ZP ইজ ইকুয়াল টু 2TP। তাহলে এই ZP এর জায়গায় আমরা এটা কি করছি, আমরা এখানে এটাকে 2TP দিয়ে রিপ্লেস করছি। রিপ্লেস করলে যেটা আসছে সেটা হচ্ছে ই অ্যাভারেজ পার ফেজ ইজ ইকুয়াল টু 4A5TP। কিছু না, ZP কে আমরা 2TP দিয়ে রিপ্লেস করেছি। এরপর আমরা যে কোনো এসি কোয়ান্টিটি যখন ক্যালকুলেট করি তখন আমরা আরএমএস ভ্যালুতে ক্যালকুলেট করি। অ্যাভারেজ ভ্যালু থেকে আমরা আরএমএস ভ্যালুতে যখনই যাব আমরা ফর্ম ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। এইটা এতক্ষণ যে ক্যালকুলেশনটা করেছিলাম সেটা ই অ্যাভারেজ। ই অ্যাভারেজকে যখনই আমরা ওখান থেকে আমরা আরএমএস ভ্যালুতে ক্যালকুলেট করব তখনই আমরা এই পুরো টার্মটাকে ফর্ম ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, যেই ফর্ম ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1.11। তাহলে 4 যেটা ছিল 4F5TP, একে যখন 1.11 দিয়ে মাল্টিপ্লাই করব তখন ই আরএমএস পার ফেজে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 4.44F5TP। এইটা হচ্ছে আলটিমেটলি আরএমএস ভ্যালু পার ফেজে। এইটা হচ্ছে জেনারেটেড ভোল্টেজের ইএমএফ ইকুয়েশন। ফাইনাল ভ্যালুটা এখানে দেখানো হয়েছে। তাহলে পার ফেজে যেটা রয়েছে সেটা হচ্ছে 4.44F5TP। এফ ফ্রিকোয়েন্সি, ফাই হচ্ছে ফ্লাক্স, টিপি হচ্ছে টার্নস, নাম্বার অফ টার্নস। নেক্সট কোয়েশ্চেন আসছে আর্মেচার ওয়াইন্ডিং। The winding through which a current is passed to produce the main flux is called the field winding. ফিল্ডকে আনতে গেলে যে ওয়াইন্ডিংটা লাগে সেটাকে বলা হয় ফিল্ড ওয়াইন্ডিং। যেটা কিনা ফিল্ড, এখানে মেন ফ্লাক্স, যেটা মেন ফ্লাক্সটাই ফিল্ড ওয়াইন্ডিংটা তৈরি হয় মেন ফ্লাক্সটাকে ক্রিয়েট করার জন্য। দ্য ওয়াইন্ডিং ইন হুইচ ভোল্টেজ ইজ ইনডিউসড, যেখানে যে ওয়াইন্ডিং এ ভোল্টেজ ইনডিউসড হয় সেটাকে বলা হয় আর্মেচার ওয়াইন্ডিং। দ্য ওয়াইন্ডিং থ্রু হুইচ কারেন্ট ইজ পাস টু, মেন ফ্লাক্সকে যে ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে মেন ফ্লাক্সকে তৈরি করার জন্য যেটা রাখা হয় সেটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং, আর এটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। বেসিক কিছু টার্মস এখানে আগে বলবো। বেসিক টার্মস এর মধ্যে রয়েছে টার্মস অফ দ্য টু কন্ডাক্টরস। এখানে দেখালে এখানে ছবিতে বোঝা যাবে। এইটা হচ্ছে একটা টার্নের দুটো কন্ডাক্টর রয়েছে। এই দুটো কন্ডাক্টর আমরা একটা এন্ড কানেকশন দিয়ে জুড়ে দিয়েছি, একটা এন্ড কানেকশন দিয়ে দুটো কন্ডাক্টরকে জুড়ে দিয়েছি। এইটা হচ্ছে টার্ন। এই টার্নগুলোকে যখন আমরা সিরিজে রাখবো তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে কয়েল। এই কয়েলটাকে আবার যখন সিরিজে করব, এরকম একটার পর একটা করে করব, তখন সেটা হবে ওয়াইন্ডিং। এখানে এস আর এফ হচ্ছে স্টার্ট আর ফিনিশ। অ্যাকচুয়ালি টার্ন মানে হচ্ছে এখানে দুটো কন্ডাক্টর রয়েছে, অনেকগুলো টার্ন নিয়ে হয় কয়েল, অনেকগুলো কয়েলকে পরপর সিরিজে সাজিয়ে হয় ওয়াইন্ডিং।
ডেফিনেশন গুলো এখানে দেখিয়েছি। এ টার্ন কনসিস্ট অফ টু কন্ডাক্টর কানেক্টেড টু ওয়ান এন্ড বাই অ্যান এন্ড কানেক্টর। এ কয়েল ইজ ফর্মড বাই কানেক্টিং সেভারাল টার্নস ইন সিরিজ, যেটা বললাম। আর এ ওয়াইন্ডিং ইজ ফর্মড বাই কানেক্টিং সেভারাল কয়েলস ইন সিরিজ। এখন এরপর যেটা আসছে মেকানিক্যাল ডিগ্রি অফ অ্যাঙ্গুলার মেজার। এখানে ফাই এমডিটা হচ্ছে মেকানিক্যাল ডিগ্রি আর ফাই ইডিটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি। যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি ইজ ইকুয়াল টু পি বাই টু মেকানিক্যাল ডিগ্রি। কি করা হয়, সাপোজ একটা সবসময় আমি একটা 4 পোল মেশিন এখানে ড্র করছি। সাপোজ এটা একটা 4 পোল মেশিন, পোল 1, পোল 2, পোল 3, পোল 4। দুটো পোলের মধ্যে সবসময় যে ডিগ্রিটা হয় ইলেকট্রিক্যাল ডিগ্রি সবসময় 180 ডিগ্রি হয়। এই দুটো ইলেকট্রিক্যাল ডিগ্রি, এখানে দুটো ডিগ্রি বলে দিয়েছি যে দুটো ডিগ্রি আলাদা, একটা ইলেকট্রিক্যাল ডিগ্রি একটা মেকানিক্যাল ডিগ্রি। 1 আর 2 এই দুটো পোলের মধ্যে মেকানিক্যাল ডিগ্রি কত? 90 ডিগ্রি। কিন্তু এদের ইলেকট্রিক্যাল ডিগ্রি কত? 180 ডিগ্রি। দেখো এই হিসাবে মিলছে কিনা। পি হচ্ছে এখানে কত হচ্ছে 4 বাই 2, মেকানিক্যাল ডিগ্রি হচ্ছে 90 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। চারটে পোলের ক্ষেত্রে হিসাব করলাম। যেটা কনসেপ্ট হলো 4খানা পোল হোক 6খানা পোল হোক দুটো পোল হোক, দুটো পোলের মধ্যে ইলেকট্রিক্যাল ডিগ্রি অলওয়েজ 180 ডিগ্রি। দুটো পোলের মধ্যে মেকানিক্যাল ডিগ্রি আমরা যেটা চোখে দেখে পাবো সেটা। এইখানে আমরা চোখে দেখে কত পাচ্ছি, দুটো 1 নম্বর আর 2 নম্বর পোলের মধ্যে মেকানিক্যাল ডিগ্রি কত? 90 ডিগ্রি। এবার যদি দুটো পোল হয়, এক নম্বর আর 2 নম্বর পোলের মধ্যে ডিগ্রি কত? 180 ডিগ্রি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর পোলের মধ্যে এখানে কিন্তু ডিগ্রি 180, দেখছি এখানে মিলছে কিনা। যদি এখানে পি হচ্ছে পোল হচ্ছে দুটো বাই 2 ইন্টু মেকানিক্যাল ডিগ্রি কত? মেকানিক্যাল ডিগ্রি এখানে 180 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এটা কাটাকুটি করে 180 তেই আসছে। তো সোজা হিসাব সবসময় এটা মাথায় রাখতে হবে, দুটো পোলের মধ্যে যেটা আমরা চোখে দেখব, যে ডিগ্রিটা আমরা ক্যালকুলেট করব সেইটা হচ্ছে মেকানিক্যাল ডিগ্রি। ইরেসপেক্টিভ অফ নাম্বার অফ পোলস, সব সময় দুটো পোলের মধ্যে ডিগ্রিটা ইলেকট্রিক্যালে ক্যালকুলেট করতে গেলে ইলেকট্রিক্যাল ডিগ্রি হবে 180। এই ফর্মুলাটা দিয়ে সেটাকে আমরা স্যাটিসফাই করছি। এরপর আসছি এরপর এটা গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে পোল পিচ। পোল পিচ কাকে বলে? পোল পিচের ডেফিনেশন হচ্ছে দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট পোল ইজ কল্ড পোল পিচ। দুটো পোল, যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম যে দুটো পোলের মধ্যে ডিগ্রি কত? 90 ডিগ্রি দেখিয়েছি। এই ছবিতে আমরা কি করেছি? এই ছবিতে আমরা 90 ডিগ্রি দেখিয়েছি। এখানে দুটো পোলের মধ্যে ডিগ্রি কত দেখিয়েছি? দুটো অ্যাডজাসেন্ট পোলের মধ্যে কত ডিগ্রি রেখেছি? 90 ডিগ্রি। এখানে দুটো অ্যাডজাসেন্ট পোলের মধ্যে ডিগ্রি কত দেখিয়েছি? 180 ডিগ্রি দেখিয়েছি। Angular distance between two center of two adjacent poles of a machine is called pole pitch. One pole pitch is always, বারবার বলেছি, one pole pitch always 180 degree electrical. মেকানিক্যাল ডিগ্রি ক্যালকুলেট করতে গেলে যদি আমার চারটে পোল থাকে তাহলে 360/4, যদি দুটো পোল থাকে 360/2, মানে 360/p করলে, p হচ্ছে নাম্বার অফ পোল, করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 পোল পিচ। এরপর হচ্ছে কয়েল পিচ। কয়েলের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলা হয় কয়েল পিচ।
two sides of coil are placed in two slots of the stator surface. The distance between two sides of coil, দুটো কয়েলের সাইডের দুটো কয়েলের এই যে দুটো কয়েল এদের মধ্যে যেটা রয়েছে এইটাকে বলা হয় কয়েল পিচ। কিরকম হয়? সাপোজ এইটা দুটো পোল যেটা 180 ডিগ্রি অ্যাপার্টে রয়েছে, এখানে কয়েলটাও কিন্তু দুটো পোলের সেন্টার হয়ে রয়েছে। যখন কয়েলটা দুটো পোলের সেন্টার হয়ে রয়েছে, দুটো পোলের সেন্টার ধরে রয়েছে, পুরোটা জুড়ে রয়েছে, তখন সেইটাকে বলা হয় ফুল পিচ কয়েল। ফুল পিচ কয়েল মানে হচ্ছে যে এই কয়েল সাইড দুটো কিন্তু পোলের সেন্টার ধরে রয়েছে। আর শর্ট পিচ কয়েল কখন হবে? যখন এটা সেন্টারের বরাবর থাকবে না। একটা দেখাচ্ছি, ছবিতে বোঝা যাবে। এটা হচ্ছে শর্ট পিচ কয়েল, যেখানে কয়েলটা কিন্তু 180 ডিগ্রি থাকবে না। কয়েলটা কি হবে? 180 ডিগ্রি, এখানে কত ডিগ্রি কম রয়েছে? এখানে আলফা ডিগ্রি কম রয়েছে, তার মানে এই পুরোটা 180 ডিগ্রি, এইটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে অবভিয়াসলি এইটা হচ্ছে আলফা। এদের মধ্যে ক্যালকুলেশনের কিছু ডিফারেন্স আসবে, এই দুটো ফিগারের ক্ষেত্রে ক্যালকুলেশনের ডিফারেন্স আসবে। এখানে কি হয়েছে, কয়েল সাইড আমরা এই কয়েল সাইড 1 এর জন্য যে ভোল্টেজ তৈরি হয়েছে সেটা হচ্ছে EC1, কয়েল সাইড 2 এর জন্য যে ভোল্টেজ তৈরি হয়েছে সেটা হচ্ছে EC2, আর টোটাল যেটা ভোল্টেজ সেটা হচ্ছে EC। তাহলে কয়েল সাইড 1 এর জন্য যে ভোল্টেজ সেটা হচ্ছে EC1, কয়েল সাইড 2 এর জন্য যে ভোল্টেজ সেটা হচ্ছে EC2, আর টোটাল ভোল্টেজ কিন্তু EC। এবার যদি আমি ইসি ক্যালকুলেট করতে যাই, যেহেতু এটা ফুল পিচ কয়েল, আমি একটা অ্যারিথমেটিক সাম করলে কিন্তু এটা বেরিয়ে যাবে। ইসি ইজ ইকুয়াল টু EC1 প্লাস EC2 করলে কিন্তু এই ক্যালকুলেশনটা হয়ে যায়। এখানে দেখিয়েছি সেটাই, ইসি ইজ ইকুয়াল টু EC1 প্লাস EC2 করে কিন্তু এই ক্যালকুলেশনটা হয়ে গেছে, যেটাকে আমরা E1 ধরছি। যেহেতু দুটোই সমান, তার মানে EC1 টাকে আমরা E1 ধরছি, EC2 টাকে E1 ধরছি, তার মানে ইসি ইজ ইকুয়াল টু 2E1। কিন্তু যখন শর্ট পিচ কয়েল হবে তখন কিন্তু এটা অ্যারিথমেটিক সামে কিন্তু হবে না। তখন যেটা করতে হবে, তখন এটা ফেজার সাম করতে হবে। ফেজার সাম করতে গেলে কি করতে হবে? ফেজার সামের যেটা ফর্মুলাটা রয়েছে এখানে, ফেজার সামের ক্ষেত্রে ফর্মুলাটা কি? ফেজার সামের ক্ষেত্রে ফর্মুলা যখন করছি, অ্যাকচুয়ালি এটা করব আমরা কয়েল স্প্যান ফ্যাক্টরকে ক্যালকুলেট করার জন্য। কয়েল স্প্যান ফ্যাক্টরের ফর্মুলা কি? অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেটেড ইন দ্য কয়েল, ভোল্টেজ জেনারেটেড ইন দ্য কয়েল স্প্যান অফ 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। অ্যাকচুয়াল ভোল্টেজ মানে অ্যাকচুয়াল ভোল্টেজ এখানে এইটা, যেহেতু শর্ট পিচ কয়েলে দেখাচ্ছি, ভোল্টেজ জেনারেটেড ইন দ্য কয়েল স্প্যান 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। যদি 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল কয়েল স্প্যান, এটা তো 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল কয়েল স্প্যান না, আগের ছবিটার ক্ষেত্রে হয়েছিল, ফুল পিচ কয়েলের ক্ষেত্রে 180 ডিগ্রি হয়েছিল। তো 180 ডিগ্রি স্প্যানে হলে তাহলে যেটা হতো সেটা হচ্ছে ভোল্টেজ জেনারেটেড ইন দ্য কয়েল অফ স্প্যান 180 ইলেকট্রিক্যাল। ফুল পিচ কয়েল হলে যেটা হতো সেটা নিচে রেখেছি ডিনোমিনেটরে, আর নিউমিনেটরে কোনটা রেখেছি? অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেটেড যেটা হয়েছে। তো এটাকে আবার এইভাবে বলতে পারি, যেহেতু এটা অ্যাকচুয়াল ভোল্টেজ, আমি বারবার বলছি এরকম ভোল্টেজ হলে এটা ফেজার সাম, তাহলে উপরে কি? ফেজার সাম অফ ভোল্টেজ অফ টু কয়েল সাইড, আর নিচের পার্টটা কি হবে? অ্যারিথমেটিক সাম অফ ভোল্টেজ অফ টু কয়েল সাইড। যদি ক্যালকুলেট করি ফেজার সাম করতে গেলে কি হবে? অবভিয়াসলি এখানে এইটা কত ডিগ্রি, এইটা কত ডিগ্রি সরেছে, এইটা হচ্ছে আলফা ডিগ্রি, এটা কিন্তু সরেছে। যখন এই ফেজার সামটা ড্র করব তখন আমরা কি করব? আমরা কয়েল সাইড 1টা এবিটা কিন্তু পোল বরাবর রয়েছে, আর কয়েল সাইড বিসিটা পোল থেকে আলফা ডিগ্রি ডিস্টেন্সে রয়েছে, সেই জন্য এই অ্যাঙ্গেলটা কিন্তু আলফা হবে। যেহেতু এবি আর বিসি ইকুয়াল, তাই এই অ্যাঙ্গেলটা আলফা বাই 2, এই অ্যাঙ্গেলটা কিন্তু আলফা বাই 2। এখানে এবি আর বিসি কিন্তু এখানে ইকুয়াল, তাহলে অবভিয়াসলি এই বরাবর যদি করি তাহলে বি ডি সি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, আবার এ ডি বি এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। এখন ফেজার সাম মানে কি? এসি, ফেজার সাম হচ্ছে এসি। এসি মানে কি? যেহেতু এই দুটো সমান, তাহলে এসি কে আমরা এসি ইকুয়ালস টু 2AD লিখতে পারি, তাহলে এসি কে আমরা 2AD লিখেছি। আর এবি কে আমরা কি করতে পারি? এখানে যেহেতু এবি আর বিসি সমান,
তাই এই সামটাকে অ্যারিথমেটিক সামটাকে আমরা কিন্তু 2ab লিখতে পারি। এই যেহেতু এটা পরপর দুবার হবে, এটাকে আমরা 2ab লিখতে পারি। তাহলে এডি উপরে 2ad নিচে 2ab কাটাকুটি করে যেটা আসছে এডি বাই এবি। এডিটা কি এখানে বেস, এবিটা হচ্ছে এখানে হাইপোটেনিয়াস, ট্রিগোনোমেট্রি ফর্মুলা থেকে বেস বাই হাইপোটেনিয়াস মানে কস। তাহলে এখান থেকে এটা আসছে কস আলফা বাই 2। তাহলে কেসি কয়েল স্প্যান ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে কেসি ইজ ইকুয়াল টু কস আলফা বাই 2। কেসি অ্যাকচুয়ালি কার রেশিও? কেসি ইজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেটেড ইন দ্য কয়েল টু দ্য ভোল্টেজ জেনারেটেড ইন দ্য কয়েল স্প্যান অফ 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল হলে যে ভোল্টেজ জেনারেটেড হতো সেইটা ডিনোমিনেটরে, আর অ্যাকচুয়ালি যেটা জেনারেটেড হচ্ছে সেটা নিউমারেটরে রয়েছে। অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেটেড মানে সেটা অ্যারিথমেটিক সাম, আর ভোল্টেজ জেনারেটেড অ্যাকচুয়াল ভোল্টেজ জেনারেটেড মানে সেটা ফেজার সাম, আর ভোল্টেজ জেনারেটেড ইন দ্য কয়েল স্প্যান অফ 180 ডিগ্রি মানে সেটা কিন্তু অ্যারিথমেটিক সাম। তো ফাইনালি ক্যালকুলেট করে যেটা এসছে কেসি ইজ ইকুয়াল টু কস আলফা বাই 2। যদি আমার ফুল পিচ কয়েল হয় তাহলে কোথাও সরে থাকে না, পুরো আলফা বলে কোনো টার্ম থাকে না, আলফা 0 হয়। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আলফা 0 বসাই তাহলে cos 0 মানে হচ্ছে 1। তাহলে সেখানে কয়েল স্প্যান ফ্যাক্টর কত হবে? সেখানে কয়েল স্প্যান ফ্যাক্টর কেসি ইকুয়ালস টু 1 হবে। শর্ট পিচ কয়েলের ক্ষেত্রে কেসি লেস দেন 1 হয়, ফুল পিচ কয়েলের ক্ষেত্রে কেসি ইকুয়ালস টু 1 হয়। তো এইটা হচ্ছে ফর্মুলা। এর ওপর সেমিস্টার এক্সামে অনেক নিউমেরিক্যাল প্রবলেমস আসে। এছাড়া আরেকটা ফ্যাক্টর এখানে করতে হয়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের আচ্ছা, যেটা এই পয়েন্টে একটু ডিসকাস করে দিই। অ্যাডভান্টেজ অফ শর্ট পিচ কয়েল। শর্ট পিচ কয়েলের অ্যাডভান্টেজ কি? অবভিয়াসলি যখন কয়েল ছোট হয়ে যাচ্ছে, কন্ডাক্টরের সাইজ ছোট হয়ে যাচ্ছে, জিনিসটা ইকোনমিক্যাল হয়ে যাচ্ছে। তাই পয়েন্ট 1, shortening of end of the winding and therefore there is a saving of conductor material. কন্ডাক্টর মেটেরিয়ালের একটা সেভিং হচ্ছে। আর একটা রয়েছে রিডিউস দ্য এফেক্ট অফ ডিস্টরশন হারমোনিক্স। এইটা একটা কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট। আমরা যদি শর্ট পিচ করে থাকি তার একটা কারণ হচ্ছে ডিস্টরশন এফেক্টসকে এটা কিন্তু পুরোপুরি রিডিউস করে দেয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ডিস্টরশন হারমোনিক্সকে রিডিউস করে দেয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এখানে কার রেশিও? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ আ রেশিও অফ অ্যাকচুয়াল ভোল্টেজ অবটেন্ড টু দ্য পসিবল ভোল্টেজ। এখানে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফেজার সাম অফ কয়েল ভোল্টেজ পার ফেজ বাই অ্যারিথমেটিক সাম অফ কয়েল ভোল্টেজ পার ফেজ। কেডির যেটা ফর্মুলা রয়েছে এইটা হচ্ছে কেডির ফর্মুলা, সাইন এম বিটা বাই 2 বাই এম সাইন বিটা বাই 2। এই ফর্মুলাটাই এখানে আমরা ডিসকাস করছি, কেননা এই ফর্মুলাটা, এই কেডির ফর্মুলাটা আর কেসির ফর্মুলাটা কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমস এর জন্য আসে। এমটা কি? এম হচ্ছে স্লট পার পোল ইনটু ফেজ, আর বিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বিটুইন অ্যাডজাসেন্ট স্লটস ইন ইলেকট্রিক্যাল ডিগ্রি। তার মানে বিটা মানে 180 ডিগ্রি বাই স্লট পার পোল। তো যখন আমরা আমাদের তাহলে তিনটে ফর্মুলা এখানে লাগবে, এম লাগবে, আর এই বিটার এই ফর্মুলাটা লাগবে, কেডির এই ফর্মুলাটা লাগবে। কেডি মানে সাইন এম বিটা বাই 2 বাই এম সাইন বিটা বাই 2। বিটা হচ্ছে 180 ডিগ্রি ইন্টু পোল পার স্লট, এম হচ্ছে স্লট পার পোল পার ফেজ। এখন যখন আমরা এই ক্যালকুলেশনটা করব, যখন যেহেতু দুখানা ফ্যাক্টর চলে এসছে, জেনারেটেড ভোল্টেজের ইকুয়েশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুখানা ফ্যাক্টর কেসি আর কেডি কিন্তু জেনারেটেড ভোল্টেজের ইকুয়েশনে চলে এসছে। ইপি ইজ ইকুয়াল টু 4.44 এফ ফাই টিপি আগে ছিল, সেখানে মাল্টিপ্লাইড বাই কেসি আর কেডি হয়ে গেছে। টোটাল ইকুয়েশনটা এসছে 4.44 কেসি কেডি এফ ফাই টিপি। এখন এই টিপিটার জায়গায় যদি আমি জেডপি দিয়ে দেখাই তাহলে 2 টিপি ইজ ইকুয়াল টু জেডপি ইজ ইকুয়াল টু 2 টিপি। এটা আগেই দেখিয়েছি যে জেডপি ইজ ইকুয়াল টু 2 টিপি। তাহলে এখানে কি হচ্ছে, জেডপির জায়গা আমরা যখন এই 2 টিপির জায়গা আমরা জেডপি পুট করছি, তখন এটা হয়ে যাচ্ছে 2.22 কেসি ইন্টু কেডি ইন্টু 5 জেডপি। একটা ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম দেখাবো। এখানে তার আগে একটা পয়েন্ট, কেসি আর কেডির মাল্টিপ্লিকেশনটাকে আমরা বলি ওয়াইন্ডিং ফ্যাক্টর বা কেডাব্লিউ। এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা দেখাচ্ছি। এখানে এই থ্রি ফেজ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম।
যে তোমার ফর্মুলা গুলো দেখালাম তার উপর বেস করে এসছে ওয়াইন্ডিং এ। A three-phase 50 Hz 8-pole alternator has a star-connected winding with 120 slots, 8 conductor per slots. The flux per pole is 0.05 Weber, sinusoidally distributed. Determine the phase and line voltage. তো যে পয়েন্টগুলো আমি হাইলাইট করছি, 3-phase 50 Hz 8-pole 120 slot 8 conductor per slot, ফ্লাক্স হচ্ছে 0.05 ওয়েবার। 120টা স্লট রয়েছে, পার স্লটে 8টা কন্ডাক্টর রয়েছে, 8 কন্ডাক্টর পার স্লট। যেহেতু এখানে শর্ট পিচ বা ফুল পিচ কয়েল বলেনি, তো আমরা এখানে ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম সুবিধার জন্য আমরা এখানে কি করবো, এটাকে ফুল পিচ কয়েল ধরে নেব। ফুল পিচ কয়েল মানে কেসি ইকুয়ালস টু আমরা 1 ধরে নেব। তো কেসি ইকুয়ালস টু 1 অ্যাজিউম করলাম। এম হচ্ছে স্লট পার পোল পার ফেজ, এটা হচ্ছে এম এর ফর্মুলা। এখানে স্লট বলে দিয়েছে 120, এখানে পোল 3 পোল, ফেজ হচ্ছে পোল হচ্ছে 8 পোল, ফেজ হচ্ছে 3। সবকটা এখানে আমার গিভেন ডেটার মধ্যে চলে এসেছে। এম এর ক্যালকুলেট করে এম এর ভ্যালু পাচ্ছি 5। নেক্সট আমি বিটা ক্যালকুলেট করছি। বিটা ক্যালকুলেট করতে গেলে কি আসছে, 180 ডিগ্রি ইন্টু পোলস পার স্লটস। 180 ডিগ্রি পোলের জায়গায় আমরা এখানে 8 পুট করেছি, স্লটের জায়গায় 120 ডিগ্রি পুট করেছি, তার বিটার ভ্যালু এসছে 12 ডিগ্রি। যখন আমরা সাইন এম বিটা মানে 5 ইন্টু 12 60/2 মানে সাইন 30, আর নিচে হচ্ছে এম এরটা 5 আর সাইন বিটা/2 মানে সাইন 6। এই জাস্ট ভ্যালুগুলো আমরা পুট করেছি, পুট করে আমার কেডির ভ্যালু এসছে 0.9567। খেয়াল রাখবে এইখানে কিন্তু এম আর বিটাটাকে মাল্টিপ্লাই করে ডিভাইডেড বাই 2 করে এটা এসছে, আর এখানে এমটা আলাদা লিখেছি, সাইন বিটা/2, বিটা মানে 12 ডিগ্রি বাই 2 6 ডিগ্রি করে এই ভ্যালুটা এসছে। টোটাল নাম্বার অফ কন্ডাক্টর কত হবে? টোটাল নাম্বার অফ কন্ডাক্টর হচ্ছে কন্ডাক্টর পার স্লট নাম্বার অফ স্লট। তাহলে এখানে পার স্লটে কতগুলো কন্ডাক্টর রয়েছে? 8খানা কন্ডাক্টর রয়েছে। আর টোটাল কতগুলো স্লট রয়েছে? 120 স্লট রয়েছে। তাহলে টোটাল কন্ডাক্টর হচ্ছে 960। আমার একটা স্লটে কন্ডাক্টর আর কতগুলো স্লট রয়েছে সেটা যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর বেরোবে। তাহলে একটা স্লটে আমার 8খানা করে কন্ডাক্টর রয়েছে, আর এরকম স্লট আমার 120টা রয়েছে। তাহলে টোটাল কন্ডাক্টর হচ্ছে আমার 960। যেহেতু 3 ফেজ, তার মানে একটা ফেজের আন্ডারে কতগুলো কন্ডাক্টর রয়েছে? 960/3 ইকুয়াল টু 320। নেক্সট পয়েন্ট হচ্ছে জেনারেটেড ভোল্টেজ পার ফেজ। জেনারেটেড ভোল্টেজ পার ফেজ ক্যালকুলেশন কি করে করেছি? EB is equal to 2.22, যেটা ফর্মুলা ছিল KC KD F by ZP। 2.22, KC এর ভ্যালু 1, KD এর ভ্যালু 0.9567, F50 এর ভ্যালু 0.05, ZP ক্যালকুলেট করলাম 320, 1699 ভোল্ট কিন্তু ক্যালকুলেশন করে এলি। এবার জেনারেটেড লাইন ভোল্টেজ, এটা যেটা বেরিয়েছে এটা ফেজ ভোল্টেজ। যখনই আমি লাইন ভোল্টেজ ক্যালকুলেশন করেছি, আমি √3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে কি হয়েছে, √3 × 1699 2942.8। তো ওভারঅল এইটা হলো পুরো নিউমেরিক্যাল প্রবলেম আমি এখানে ডিসকাস করলাম। স্টার কানেক্টেড যেহেতু ছিল, তাই সেখানে আমরা ভোল্টেজটাকে কি দিয়ে গুণ করলাম, যখন লাইন ভোল্টেজ ক্যালকুলেট করলাম, তাই যখন যেহেতু স্টার কানেক্টেড ছিল, মাথায় রাখবে স্টার কানেক্টেড ক্ষেত্রে আমরা ফেজ ভোল্টেজকে √3 দিয়ে গুণ করে আমরা লাইন ভোল্টেজ ক্যালকুলেট করতে পারি। এই টাইপের নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু এখান থেকে আসে সেমিস্টার এক্সামের জন্য। তো এত অব্দি ডিসকাশন আজকে করলাম। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে ডিসকাস করব। এরপরে লাস্টেও বলে রাখি, যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয়, এই চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো। কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে তোমরা অনলাইন বা অফলাইন মোডে আমাদের সাথে আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। সেমিস্টারের জন্য খুব হেল্পফুল হবে। তার সমস্ত ডিটেলস, কি করে তোমরা ক্লাস জয়েন করতে পারবে, কোন নাম্বারে কল করবে, সব আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। থ্যাংক ইউ।